হ্যালো এসএসসি 26, 27, 28 এবং আপকামিং ব্যাচ তোমাদের প্রত্যেকের জন্য আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। কারণ আজকের ক্লাসটা যদি তুমি মিস করো তাহলে তোমার পরীক্ষায় 25টার মধ্যে 4 থেকে 5টা বা 6টা এমসিকিউ মিস হয়ে যাওয়ার সম্ভাবনা খুব বেশি। তো যেহেতু তোমাদের এখান থেকে সৃজনশীল আসবে না, সেক্ষেত্রে তোমার এই চ্যাপ্টার অবশ্যই তোমার এ প্লাস পাওয়ার জন্য খুবই গুরুত্বপূর্ণ। আর আজকের ক্লাস তোমার এনশিওর করবে তোমার ওই আপকামিং যে তোমার পরীক্ষায় 6 থেকে 7টা এমসিকিউ আসবে, সেটা তোমার তুমি পারবে কি না সেটা অনেকটা নির্ভর করতেছে এই ক্লাসের উপর। যদি তুমি না পেরে থাকো তাহলে এই আজকের ক্লাস করার মাধ্যমে তুমি ইনশাআল্লাহ আমি গ্যারেন্টি দিতেছি যে তুমি প্রত্যেকটা টপিক ভালোভাবে বুঝতে পারবে এবং আনসার করতে পারবে। এবং সবচেয়ে সহজ লাগবে তোমার এই কঠিন অর্থাৎ যে প্রোগ্রামিং মানে কি পাইথন যে ভাষাটা আছে, সেই ভাষাটা আজকে তোমার আমার লেকচারের মাধ্যমে ইনশাআল্লাহ সবচেয়ে সহজ চ্যাপ্টারে পরিণত হবে। এবং ভবিষ্যতে যে তোমরা আইসিটি পড়বা ইন্টারমিডিয়েট ওঠার পর, তখন সবচেয়ে পানি পানি লাগবে যে প্রোগ্রামিংটা, আর কখনো ভয়ই পাবো না। এবং আমার কথা মনে রাখবে ইনশাআল্লাহ। তো এখন আমাদের মেইন যে বিষয়টা হচ্ছে প্রোগ্রামিংয়ের মাধ্যমে সমস্যার সমাধান। এখন জিনিসটা হচ্ছে আমরা তো প্রোগ্রামিংয়ের মাধ্যমে সমস্যার সমাধান করব, কিন্তু ধরো একটা সমস্যা, সেটা আসলে বুঝবো কিভাবে? তো এটা আমাদেরকে বুঝতে হবে। এখন সেটা কম্পিউটার বা একটা ইলেকট্রনিক ডিভাইস বা একটা রোবট সেটা কীভাবে বুঝবে সেটা আগে বুঝতে হবে। তার জন্যই তো আমরা প্রোগ্রামিং করবো, তাই না? তো এখন প্রোগ্রামিংটা করার জন্য আমরা কি করতে হবে? ওই সমস্যাটা প্রথম খুঁজে বার করতে হবে। অর্থাৎ একটা তোমার কি করতে হবে? সমস্যাটা সমস্যাটা বার করতে হবে। মানে কি বার করতে হবে? তারপর সেটা কি কি হইতে পারে, সেটার মানে সলিউশন কিভাবে করব সেটার থিঙ্কিং করতে হবে। মানে কি চিন্তা করতে হবে সেটা সলিউশন কি হতে পারে 2 নম্বর ধাপে। তো আবার 3 নাম্বার কি হতে পারে বলো তো? 3 নাম্বার হচ্ছে ধরো চিন্তা আমি করলাম, এটা উত্তর এটা হইতে পারে, আবার এটার উত্তর ধরো এটা হতে পারে। মানে ধরো আমি এটা এই যে 00 মানে কিছু একটা দিতেছি, মানে ধরো এটা উত্তর, মানে ধরে নাও এটা উত্তর, বুঝতে পারছো? এটা কিছুই না, ধরে নাও এটা উত্তর, এটা উত্তর, আমরা এটা উত্তর বার করলাম। ওই সমস্যাটা, এই সমস্যাটা সলভ হিসাবে এই দুইটা সলিউশন আমরা বার করলাম, ঠিক আছে? এখন তোমার যে 4 নাম্বার যে আমরা সলিউশন বার করলাম, সলিউশন বার করলাম, এখন যে তোমাদের 4 নাম্বার ধাপ সেটাতে কি করব আমরা? এখন এই সলিউশনটা বেস্ট নাকি এই সলিউশনটা, যেই সলিউশনটা বেস্ট সেটাকে কি করব আমরা? এক্সিকিউট করব। মানে কি সেটাকে আমরা সলভ হিসাবে ধরে নিব। মানে কি এই সমস্যাটা সলভ হিসাবে ধরে নিব। তো সেটা হচ্ছে কি সমস্যা সমাধান করার প্রক্রিয়া। মানে কি এটাকে কাইন্ড অফ অ্যালগরিদম বলে। যে অ্যালগরিদমটা কি সমস্যাটা ধাপে ধাপে বর্ণনা করার যে প্রক্রিয়া, সেটা হচ্ছে অ্যালগরিদম। বুঝতে পারছো? তো এখন এখানে কি দেখতে পারতেছো যে একটা রোবট সেটা কি বলতেছে? হ্যালো বলতেছে, কিন্তু রোবট তো কিছুই বোঝে না। রোবট বুঝে কি শুধু 0 আর 1, 0 আর 1, 0 আর 1, মানে আর এছাড়া আর কিচ্ছু বোঝে না। দুনিয়ার যত কিছু আছে সে কিচ্ছু বোঝে না, শুধু বুঝে কি 0 আর 1। এখন তাকে বোঝাইতে হবে। এখন তাকে যে বোঝাবো সেটা কি, তার ভাষায় যদি আমি বলি যে 0 হেলোর জন্য যদি এই শব্দগুলো লেখো, তাহলে তুমি কি মানে সারাদিন কুট করে বোঝাতে পারবে যে 0 0 0 এইগুলো বললে কি সে বুঝতে পারবে যে এটা হেলো লাগছে? কিন্তু তুমি কি বলতে পারবে? বলতে পারবে না। সেক্ষেত্রে তোমাকে একটা ভাষা শিখতে হবে, মানে কি তার ভাষা। যেমন ধরো চাইনিজে গিয়ে মানে চীন দেশে যদি তুমি গিয়ে কথা বলতে চাও, তাহলে কি করতে হবে? সেই দেশের মানুষ যে ভাষাটা বোঝে সেই ভাষায় কথা বলতে হবে, তাই না? ঠিক এটাই। তো আমরা এই জন্য আমরা কি একটা অনেকগুলো ভাষা থেকে একটা পাইথন ভাষা শিখবো। যে পাইথন ভাষাটা মূলত কম্পিউটার বুঝে, কিভাবে বুঝে সেটা আমি পরবর্তীতে বলতেছি। কারণ পাইথন ভাষা সরাসরি বুঝে না, কিভাবে বুঝে সেটা আমি তোমাদেরকে এক্সপ্লেন করতেছি। চলো ক্লাসটা কমপ্লিট করি। তো এটাই এই যে তোমার স্লাইডে বলে দিছি যে কিভাবে কি করতে হবে, সমস্যা সমাধান করার প্রক্রিয়া, সমস্যা সঠিকভাবে সংজ্ঞায়িত করতে হবে। তোমরা 1 নম্বরে বলে দিছি, 2 নম্বরে যে চিন্তা ভাবনার বিষয়টা বলে দিছি, 3 নম্বরে কি করছি যে বিকল্প ধাপ সমাধান মানে সমাধানগুলো কি কি হতে পারে বলে দিছি, 4 নম্বরে এটা বলে দিছি। স্লাইড দিয়ে দিব, তোমরা সবাই ইউটিউবে যদি দেখো তাহলে ইউটিউবের যে ডেসক্রিপশন বক্স আছে সেখানে পেয়ে যাবে। আর আমাদের গ্রুপে যদি SMS করো বা আমাদের পেজ যে ইকরা পাঠশালা পেজ, সেখানে যদি তোমরা নক করো তাহলে অবশ্যই পেয়ে যাবে। তোমরা যে যেখান থেকে দেখতেছো অবশ্যই ভাইয়াকে কমেন্ট করে জানাবে ইনশাল্লাহ। আর কোনো সমস্যা থাকলে অবশ্যই আমাকে নক দেবে। আমার যে ফেসবুক আইডি থেকে শুরু করে যে কোনো জায়গায় নক দিলে আমাকে ইনশাল্লাহ পেয়ে যাবে। সর্বোচ্চ চেষ্টা করবো তোমাদেরকে ওই বিষয়গুলো বোঝানোর জন্য ইনশাআল্লাহ। তো এখন সমস্যা সমাধান বলতে নিচে কোনটি বোঝায় বলো তো? শুধুমাত্র কোড করা? বলো অবভিয়াসলি না। নতুন কোনো সমস্যা তৈরি করা? অবভিয়াসলি না। নিচের কোনটি বোঝায় সমাধান করার প্রক্রিয়া ভাইয়া? সেক্ষেত্রে নতুন কোনো সমস্যা তৈরি করা এটা তো হতেই পারে না।
সমস্যা এড়িয়ে চলা, সমস্যা এড়িয়ে চললে কি কোনো লাভ হবে? হবে না। তার মানে কি এইটাই, যেহেতু এটাও হয় না, এটাও হয় না, এটাও হয় না, এটা না করলেও আমরা এটাই দিয়ে লাগাই দেবো, তাই না? আসলে এরকম না বিষয়টা। বাধা শনাক্ত করে তা অতিক্রম করার উপায় খুঁজে বের করাই কি সমস্যা সমাধান বলতে নিচে কোনটি বোঝায়? এটাই তো বোঝায়, তাই না? আশা করি সবাই বুঝতে পারছে। একদম পানি পানি হয়ে যাবে ভাই, তুমি ক্লাসটা খালি জাস্ট মনোযোগ দিয়ে পড়ো। সমস্যা সমাধানের শেষ ধাপ কোনটি? আমরা জানি প্রথমত সমস্যা সংজ্ঞায়িত করা, এটা 1 নম্বরে আমরা পড়ছিলাম। বিকল্প সমাধান খুঁজে বের করা, চিন্তা করা, এটা 2 নম্বরে আমরা পড়ছিলাম। মানে কি প্রথমত সমস্যাটা বোঝা, তারপর সেটা নিয়ে চিন্তা ভাবনা করা, কিছু সলিউশন তৈরি করা, এবং লাস্টে কি সেটাকে এক্সিকিউট করা। মানে কি এটা 4 নম্বর। এটাই তার মানে কি উত্তর সেরা সমাধানটি বাস্তবায়ন করা। এখন কি দেখতে পাচ্ছ? মেশিন কোড বা মেশিন ভাষা। এখন আমরা কি বলি, যে আমরা কথা বলতেছি, তোমার অনেক ভাষাতে কথা বলতে পারি, যেমন হ্যালো বলতেছি, কম্পিউটারকে বলতেছি এই কম্পিউটার হ্যালো। কম্পিউটার কি বুঝবে? কম্পিউটার কিছুই বুঝে না। কম্পিউটার এই হ্যালোর পরিবর্তে বুঝে কি এই সংখ্যা, মানে সে 0 আর 1 এই দুইটা সংখ্যা ছাড়া আল্লাহর দুনিয়ায় যত ধরনের কিছু আছে কিচ্ছু সে বুঝে না। তাহলে এত কাজ কম্পিউটার করে কিভাবে বলো তো? এই যে এত কাজ করতেছে কম্পিউটার দিয়ে আমরা কত কিছু করতেছি, ছবি এডিটিং, ভিডিও এডিটিং থেকে শুরু করে সমস্ত সাইবার সিকিউরিটি থেকে শুরু করে প্রোগ্রামিং যা কিছু আছে সব কিছু করতেছি, কিন্তু কম্পিউটারটা বুঝে কিভাবে? এটার জন্য একটা কি দরকার? ট্রান্সলেটর দরকার। বুঝতে পারছো? ট্রান্সলেটরের যে কাজটা সেটা আমরা পরবর্তী স্লাইডে আরো ভালো করে বুঝাই দেবো ইনশাল্লাহ। তো সেটার জন্য কি দরকার? এই হ্যালোটা করে কি জানো? এই হ্যালো শব্দটা এই ট্রান্সলেটরে করে কি, ট্রান্সলেট করে সেই মেশিন কোডে রূপান্তর করে দেয়। বুঝতে পারছো? এই যে এই কোডে রূপান্তর করে দেয়, সেই কোডটা কি করে কম্পিউটার বুঝতে পারে। কম্পিউটার সেই এই 0 আর 1 হচ্ছে একটা সাংস্কৃতিক চিহ্ন যা হ্যালো কে কনভার্ট করে এটা বানায় দিছে, কম্পিউটার ঠিক এইটা বুঝতে পারে। এই সংখ্যাটা দেখে বুঝতে পারে কি, মনে করো এই সংখ্যাটা এক্স্যাক্টলি না, তো একটা মেশিন যে কোড বানায় দিব এই ট্রান্সলেটর, সেটা দেখে বুঝতে পারবো যে আমাকে কোনো একজন মানুষ বা ইউজার আমাকে বলছে কি হ্যালো, তারপর সে উত্তর দেবে। কম্পিউটার সেরকমভাবে প্রোগ্রামিং করা থাকবে, সে উত্তর দেবে। তো বিষয়টা হচ্ছে কম্পিউটার সরাসরি কিছু বুঝতে পারে না, কম্পিউটার বুঝে কি শুধু 0 আর 1। আর এটাকে কি বলে? বাইনারি কোড। বাইনারি কোড। তার এটাকে আরেকটা ভাষা হচ্ছে এটা কি মেশিন ভাষা। মেশিন ভাষা। মেশিন বানানটা আই থিঙ্ক হয়েছে নাকি শিওর না। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। মেশিন ল্যাঙ্গুয়েজ এটাকে বলে। তো কম্পিউটার কি বুঝে? শুধু 0 আর 1। এটা জাস্ট মনে রাখো। এখন এই জিনিসটাই বুঝো যে ভাষা জিনিসটা কিভাবে কাজ করে। এই যে কম্পিউটার আর যে সাধারণ মানুষ, এটার মধ্যে একটা পার্থক্য বোঝানোর জন্য জাস্ট ইমেজটা অ্যাড করলাম। মনে করো এই যে আমাদের ডক্টর ইউনূস স্যার আর ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, যখন দুজন কথা বলতেছে তারা কিন্তু সরাসরি কথা কিচ্ছু বুঝতেছে না, কারণ উনি বলতেছে বাংলা ভাষায়, উনি বলতেছে হিন্দি ভাষায়। সেক্ষেত্রে ধরো উনি বলতেছে ইংলিশ ভাষায়, কিন্তু উনি ইংলিশ বোঝেন না। সেক্ষেত্রে হয় কি, ওনার কথাটা ওনার কাছে যায়, আবার উনি তারপর নরেন্দ্র মোদীকে বোঝায়। এই নরেন্দ্র মোদীর যে কথাটা সেটা কি করে কি আবার এটা তার কাছে পৌঁছায়, সে আবার ইউনূসের কাছে কথা বলে, মানে বলে দেয়। বলে দিলে কি হয়, ইউনূস আবার একটা কথা বলে, সেটা আবার তার কাছে পৌঁছায়, সে আবার তাকে রিপিট করে, রিপিট করলে তার যে উত্তরটা সেটা আবার সে বলে দেয়। বুঝতে পারছো? এটা হচ্ছে কি, তাহলে এই যে থার্ড একটা ল্যাঙ্গুয়েজ যাদেরকে সাহায্য করতেছে কথা বলতে, তাকে বলে অনুবাদক বা দুভাষী। মানে কি সে দুইটা ভাষা জানে, সে কি করতেছে তাদের মধ্যে কথা বলাই দিতেছে, মানে কি একজন ট্রান্সলেটর হিসেবে কাজ করতেছে। ঠিক সেম যে একটা পিসি, ধরো এটা একটা কম্পিউটার আর এটা একটা মানুষ, এই মানুষের মধ্যে দুইজনের মধ্যে যে কথোপকথন, সে বলে ইংলিশ, সে কিছু বোঝে না, সে বুঝে 0 আর 1, সে বুঝে কি 0 আর 1। এক্ষেত্রে এই যে মাঝখানে তার মাঝখানে এই 0 1 এ কনভার্ট করে দেয় কি, সেটাই হচ্ছে তোমার কি এই যে এই থার্ড পারসনটা আছে, সেই থার্ড পারসনের মতো কম্পিউটারের ভিতরে থাকে কি একটা ট্রান্সলেটর। ট্রান্সলেটর বুঝতে পারছো? আশা করি তোমরা খুব ভালোভাবে বুঝতে পারছো। তো ট্রান্সলেটরের কাজটা আশা করি বুঝতে পারছো ভালো করে। এখন ট্রান্সলেটর আবার 3 ধরনের। ভাইয়া কি বলছি? ট্রান্সলেটর 3 ধরনের। তোমাদের বইয়ে দেওয়া আছে জাস্ট এটা এবং এটা। এটা দেওয়া নাই, এটা তোমরা ইন্টারভিউতে যখন সি প্রোগ্রামিং পড়বা, ভাইয়ের নাম তো অবশ্যই মনে, যেহেতু তোমরা এখন ভাইয়ের কাছে পড়তেছো, ভাইয়ের নাম তো অবশ্যই তখন মনে থাকবে ইনশাল্লাহ, ভাইয়ের নাম। তো অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ, যে সেই অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজটাকে
মানে মেশিনের ভাষায় রূপান্তর করে দেই কি যেটা সেটা হচ্ছে অ্যাসেম্বলার। আর যে নর্মাল আমরা যে প্রোগ্রামিংগুলো পড়বো, যেমন আছে কি আমরা অনেকগুলো প্রোগ্রামিং নাম হয়তো বা অনেকে শুনেছি, যে সি, সি প্লাস প্লাস, সি শার্প, আবার পাইথন, পাইথন, জাভা, ইটিসি, অনেক প্রোগ্রামিং আছে বুঝছো, আল্লাহর দুনিয়ায় অনেক অনেক প্রোগ্রামিং আছে। সেই ভাষাগুলো এইগুলাকে কনভার্ট করে কি ইন্টারপ্রেটার নাহলে কম্পাইলার। এখন বলো পাইথনকে যে কনভার্ট করে দিই, মানে পাইথন ল্যাঙ্গুয়েজটাকে যে ধরো এটা একটা পাইথন কোড তুমি লেখছো, কম্পিউটারকে বোঝাইতে চাচ্ছ, সরি ধরো তুমি পাইথন ভাষা লিখছো, পাইথন ল্যাঙ্গুয়েজটা কম্পিউটারকে বোঝানোর জন্য দিলা, কিন্তু এখানে ট্রান্সলেটর হিসেবে কে কাজ করবে? কম্পাইলার কাজ করবে নাকি ইন্টারপ্রেটার কাজ করবে? মেইনলি প্রথমত পাইথনের জন্য এই ইন্টারপ্রেটার মূলত কি করে তাকে মেশিন কোডে রূপান্তর করে দেয়, বুঝতে পারছো? পাইথন ল্যাঙ্গুয়েজটাকে কি করে ইন্টারপ্রেটার কি করে মেশিন কোডে রূপান্তর করে দেয়, তারপর সে বুঝতে পারে। এখন এটা কিন্তু আর একটু জটিল, তুমি যদি ঘাটতে যাও তাহলে দেখবা যে পাইথন ল্যাঙ্গুয়েজ শুধু ইন্টারপ্রেটারের উপর নির্ভরশীল না, এখন কম্পাইলার দিয়েও মূলত মেশিন কোডে রূপান্তর করে দেয়। কিন্তু তোমাদের যদি এমসিকিউ আসে তাহলে কি যদি এরকম আসে যে নিচের কোনটি পাইথন ল্যাঙ্গুয়েজের ট্রান্সলেটর, ইন্টারপ্রেটার, বুঝতে পেরেছো? এখন ইন্টারপ্রেটার জিনিসটা কি আর কম্পাইলার জিনিসটা কি সেটা তোমাদেরকে একটু ধারণা দেওয়ার চেষ্টা করি। ইন্টারপ্রেটার হচ্ছে একটা প্রোগ্রামিং, ধরো একটা কোড লেখছো, তুমি কি করছো ভাই? একটা কোড লেখছো, অনেকগুলো লাইন হতে পারে, অনেক 1 লাইন 2 লাইন 3 লাইন 4 লাইন 5 লাইন 6 লাইন, এরকমভাবে অসংখ্য লাইন হতে পারে, তোমার প্রোগ্রামটা যত বড় তত লাইন হতে পারে। তো সেক্ষেত্রে ইন্টারপ্রেটারকে দিলে মেশিন কোডে ধরো রূপান্তর করে দিবে, সেই কোডটাকে বোঝানো, মানে কম্পিউটারকে দিলা রান করার ফলে সে তো কি করবে জানো, এই 1 লাইন 2 লাইন 3 লাইন 4 লাইন 5 লাইন এইভাবে এক লাইন করে করে সে মেশিন কোডে রূপান্তর শুরু করবে, বুঝতে পারছো? মানে প্রথম লাইনকে করবে মেশিন কোডে রূপান্তর করে দিবে, তারপর পরের লাইনে আসবে, মানে এই যে পরের লাইনটাকে পরের লাইনে আসবে, তারপর পরের লাইনে আসবে, এইভাবে খালি জাস্ট এক লাইন করে দিতেই থাকবে, বুঝতে পারছো? কিন্তু এটা যদি না বুঝতে পারো তাহলে এদিকে একটু লক্ষ্য করো, তোমার ধরো অনেকগুলো কোড আছে, তোমার কি 1 লাইন 2 লাইন 3 লাইন 4 লাইন, ধরো এরকম অনেক লাইন কোড আছে। এই সবগুলো লাইনকে কি করবে জানো, এই কম্পাইলার কি করবে, একেবারে মেশিন কোডে রূপান্তর করে দেবে। কিন্তু এই ইন্টারপ্রেটার এই কাজটা করতে পারে না। ইন্টারপ্রেটার কি, ধরো অনেকগুলো লাইন আছে, সে এক লাইন করে এরকম ভাবে লাইন বাই লাইন সে চেক করে যদি কোনো ভুল ধরো এই লাইনে একটা ভুল আছে তাহলে এখানে শেষ হয়ে যাবে। আর এটা কি করে জানো, সমস্ত লাইন একবারে চেক করে ফেলে, যেখানে ভুল পাইলে ভুল ধরে দেয়। আর এটা কি করে, এক লাইন করে সলভ করে। তো এটাই হচ্ছে তোমার পার্থক্য। তো প্রোগ্রামিং ভাষাটা কি, ইন্টারপ্রেটার কি করে মানে এক লাইন এক্সিকিউট মেশিন কোডে রূপান্তর হয়েছে, তার পরবর্তীতে সেটা নেক্সট লাইনে আসে, নেক্সট লাইনকে আবার মেশিন কোডে রূপান্তর করার জন্য যায়, এইভাবে সমস্ত কোড চেক করে। বুঝতে পেরেছো? ইনশাআল্লাহ আশা করি বুঝতে পারছো। এখন বলতে পারো ভাইয়া, এই যে একটু আগে ভাই আপনি উদাহরণ দিচ্ছেন যে মূলত আমাদের অনেক প্রোগ্রামিং ভাষা আছে, এরকম অনেক প্রায় শত প্রোগ্রামিং ভাষা আছে, এর মধ্যে কিছু নাম আমি উল্লেখ করলাম, সি, সি প্লাস প্লাস, সি, পাইথন, জাভা, ইটিসি। তো এখন কেন আমরা এসএসসি স্টুডেন্টদের জন্য বিশেষ করে পাইথন ভাষাটা দিছে শেখার জন্য? এটা একটা সহজ ল্যাঙ্গুয়েজ এবং সবচেয়ে জনপ্রিয় ল্যাঙ্গুয়েজের মধ্যে একটা, এবং এটা দিয়ে তুমি যদি ভবিষ্যতে সাইবার সিকিউরিটি মানে কি হ্যাকিং বা সাইবার সিকিউরিটি এক্সপার্ট হতে চাও তাহলে তোমার এটা, আবার এই যে বর্তমানে তুমি দেখতেছো চ্যাট জিপিটি, জেমিনাই, বিভিন্ন ধরনের এআই তোমার ছবি এডিট করে দিতেছে বা কত ধরনের কাজ করে দিতেছে, সেই মেশিন ল্যাঙ্গুয়েজ এটাকে এগুলা কি হচ্ছে ভিতরে মেশিন ল্যাঙ্গুয়েজ এর কাজকর্ম। তো এই ধরনের এআই বানাতে হলে তোমাকে কি করতে হবে, পাইথন শিখতে হবে। আর এই পাইথনটা হচ্ছে এমন একটা ল্যাঙ্গুয়েজ যা তুমি দেখো, এই কয়েকটা ল্যাঙ্গুয়েজের একটা এক্সাম্পল দিলাম, তার মধ্যে সবচেয়ে সহজ। কেন সহজ বলতেছি ভাই একটু বুঝো। ধরো পাইথন দিয়ে একটা কাজ তুমি করাতে চাচ্ছ, সেক্ষেত্রে তোমাকে কোডিং করতে হবে। এই কোডিংটা হচ্ছে ধরো জাস্ট তোমার যে স্ক্রিনটা আছে, ধরো একটা স্ক্রিনের মধ্যে, যে কম্পিউটার স্ক্রিনের মধ্যে তুমি হ্যালো ওয়ার্ল্ড লেখাটা দেখাতে চাচ্ছ, হ্যালো ওয়ার্ল্ড লেখাটা দেখতে চাচ্ছ, সেক্ষেত্রে হ্যালো ওয়ার্ল্ড লেখাটা জাস্ট এই যে প্রিন্ট, এই হ্যালো ওয়ার্ল্ড জাস্ট প্রিন্টের ভিতরে দিয়ে দিলেই হচ্ছে, মানে এই যে
এই যে কমাটা কি বলে এটাকে, কোটেশন। সেই কোটেশনের ভিতরে জাস্ট প্রিন্ট একটা ফাংশন, ফাংশনের ভিতরে দিয়ে দিলে এটা কম্পিউটার স্ক্রিনে তুমি দেখতে পাবে। কিন্তু জাভাতে এই জাস্ট হ্যালো ওয়ার্ল্ড লেখাটা তুমি কম্পিউটার স্ক্রিনে দেখানোর জন্য, ধরো এই যে একটা কম্পিউটার, সেই কম্পিউটার স্ক্রিনের মধ্যে দেখানোর জন্য, এই হ্যালো ওয়ার্ল্ড লেখাটা দেখানোর জন্য কি করতে হবে, এতগুলো ক্লাস, মেইন, পাবলিক স্ট্যাটিক ভয়েড, মেইন, স্ট্রিং আর্গুমেন্ট, স্ট্রিং আউট, সিস্টেম ডট আউট প্রিন্ট, তারপরে লিখলে তোমার এটা প্রিন্ট করবে। বুঝতে পারছো? ঠিক সেমভাবে সি প্লাস প্লাসে হয় কি, তোমাকে এটা একটা হেডার ফাইল, এগুলো তোমার এগুলো বুঝতে হবে না, জাস্ট আমি কি উদাহরণ দিতেছি আর কি তোমাদের কেন সবচেয়ে সহজ এবং সবচেয়ে জনপ্রিয় কেন এটা পাইথন, এটা আমি তোমাদেরকে বোঝানোর চেষ্টা করতেছি। এই এতগুলো লাইন লিখলে তারপর কি জাস্ট এই হ্যালো ওয়ার্ল্ড লেখাটা প্রিন্ট করবে। আবার এইখানেও সিতে সেম, এই যে হেডার ফাইল, এটা মেইন ফাংশন, তারপর এই সবগুলা লাইন লেখার পরে কি করবে মূলত, এই সবগুলা লাইন লেখলে কেবল হ্যালো ওয়ার্ল্ড লেখাটা প্রিন্ট করবে। কিন্তু পাইথনে সবচেয়ে সহজ, জাস্ট প্রিন্ট নামক একটা ফাংশনের ভিতরে, ধরো এই যে প্রিন্ট নামক একটা ফাংশন আছে, এটার ভিতরে তুমি যা দাও ভাই তাই সে প্রিন্ট করে দিবে। জাস্ট প্রিন্ট এটার ভিতরে লিখে দিলে হচ্ছে। বুঝতে পারছো? এই কারণে তোমরা এখন পাইথন শিখবে। তো পাইথন বাচ্চাদের জন্য সবচেয়ে সহজ এবং ভালো লাগে আর কি শিখতে। তো আমি অলরেডি বলে দিয়েছি ভাই টেক্সট প্রদর্শন করা কিভাবে করে বলো তো। এই যে অলরেডি আমি বলে ফেলছি যে প্রিন্ট নামে একটা পাইথনে ফাংশন আছে, সেই প্রিন্ট ফাংশনটা হচ্ছে এটা হচ্ছে কি প্রিন্ট ফাংশন। এটার মধ্যে আল্লাহর দুনিয়ায় যা তুমি দেখতে চাও তাই দিয়ে দিলে সেটা তোমার কি কম্পিউটার স্ক্রিনে দেখাবে। মনে করো তুমি এখানে একটা সংখ্যা রাখতে চাও, মানে ধরো কম্পিউটার স্ক্রিনে তুমি কি করতে চাও, ধরো একটা সংখ্যা 1 2, ধরো 2 3 বা এরকম যে কোনো কিছু হইতে পারে কি 2.5 হইতে পারে কি a, হইতে পারে b, হইতে পারে abc, হইতে পারে আই লাভ, ধরো বিডি। তো এরকম যা কিছু তুমি চাও ভাই জাস্ট এর ভিতরে লিখে দিলেই হবে। তবে এখানে একটা কিন্তু আছে। কিন্তু কি বলতে পারো যে কোনো সংখ্যা, মানে ধরো সেটাকে সংখ্যা হিসেবে চাচ্ছ তুমি কম্পিউটার স্ক্রিনে, ধরো এটা একটা কম্পিউটার স্ক্রিনে তুমি চাচ্ছ কি 1 2 3 এরকম সংখ্যা হিসেবে তুমি দেখতে চাচ্ছ, তাহলে কি করতে হবে, জাস্ট এটা ইনপুট দিয়ে দিলেই হবে। 1 লেখছো মানে কম্পিউটার তোমাকে 1 দেখাবে। ধরো এটা একটা কম্পিউটার স্ক্রিন, সেখানে তোমার 1 দেখাবে। ধরো 2 লেখছো মানে কি কম্পিউটার স্ক্রিনে তোমার 2 দেখাবে। বুঝতে পারছো? এখন কথা হচ্ছে ভাই যে এই বি এবিসি আই লাভ ভিডি এ এই ধরনের কিছু দেখাইতে চাইলে কি করতে হবে বলো তো ভাই? এই ধরনের কিছু লেখা দেখাইতে হলে তোমাকে কি করতে হবে বলো? জাস্ট প্রিন্টের ভিতরে তোমাকে কি করতে হবে, সিঙ্গেল কোটেশন বা ডাবল কোটেশন। সিঙ্গেল কোটেশনটা কি, এই যে এটা, আর ডাবল কোটেশনের ভিতরে লিখতে হবে। জাস্ট এটাই তোমাকে কি করতে হবে। ধরো এই এবিসি সংখ্যাটা তুমি দেখতে চাচ্ছ কিভাবে, জাস্ট এবিসি কে স্ট্রিং এর ভিতরে লিখতে হবে। এই ব্র্যাকেটের ভিতরে জাস্ট কি করতে হবে, এই যে কোটেশন আছে সিঙ্গেল কোটেশন বা ডাবল কোটেশন, এটার ভিতরে লিখে দিলে কি করবে, কম্পিউটার তোমাকে প্রিন্ট করে দেখাবে কি এ বি সি। এখন বলতে পারো ভাই এটা প্র্যাকটিক্যালি কি দেখানো সম্ভব? হ্যাঁ, দেখানো সম্ভব। যারা আমাদের যে ইকরা পাঠশালার যে FRB 26 ব্যাচে ভর্তি হয়েছে যারা, তারা কিন্তু একদম সরাসরি আমি কম্পিউটারে কোড করে দেখাই দিচ্ছি। একদম আমার পিসিতে বসে একদম ক্যালকুলেটর বানাইয়া তারপর একদম এক্সিকিউট করে দেখাই দিচ্ছি, বিষয়গুলো একদম ক্লিয়ার করে দিচ্ছি। তারা জানে কি লেভেলের আমি ক্লাস নিছি একদম। এই যে এখন তোমাদেরকে কি করতেছি, মূলত থিওরিটিক্যাল আলোচনা করতেছি, কিন্তু তাদেরকে প্র্যাকটিক্যাল সহ একদম কিভাবে সফটওয়্যার কোড করতে হয় তার সহ দেখাই দিচ্ছি। তোমাদের জন্য সমস্যা নাই, তোমাদেরকে দেখাচ্ছি না, হ্যাঁ তোমাদেরকে আমি থিওরিটিক্যাল ভাবে বলে দিচ্ছি। তুমি জাস্ট একটা সফটওয়্যার কোডটা কি করো, এই কোডটা যদি তুমি লেখা লিখে জাস্ট রান বাটনে ক্লিক করলে তোমাকে এবিসি সংখ্যাটা দেখাই দেবে। বুঝতে পারছো? এখন ধরো তুমি প্রেমিক পুরুষ বলতেই পারো, তো এখন তুমি চাচ্ছ সাদিয়াকে কি করতে চাচ্ছ, ধরো সাদিয়াকে তুমি দেখাতে চাচ্ছ সাদিয়া আই ড্যাশ ড্যাশ ইউ। তো এটা যদি তুমি দেখাতে চাও তাহলে কি করতে হবে ভাইয়া, খালি জাস্ট প্রিন্ট এর ভিতরে বলবা কি, যে বলতেছি যে কোনো একটা টেক্সট যখন লেখো তখন কি কোটেশন দিতে হয়, মানে সিঙ্গেল কোটেশন বা ডাবল কোটেশন দিতে হয়। সেক্ষেত্রে বলবা কি সাদিয়া আই ড্যাশ ড্যাশ ইউ।
তারপর কি দেখাই দেবো। এখন মনের মাধুর্য মিশে আই ড্যাশ ড্যাশের ভিতরে তোমাদের যা ইচ্ছা তা লিখো, ঠিক আছে? আমি আর কিছু বলতেছি না, আমি ভালো মানুষ। এখন আমরা তো প্রিন্ট ফাংশনের বিষয়গুলো বুঝলাম। প্রিন্ট ফাংশন দিয়ে কি করে? মূলত প্রিন্ট করে কোনো কিছু স্ক্রিনে দেখায়। এখন আমাদের একটা নতুন কিছু শিখবো কি জিনিস? সেটা হচ্ছে ভেরিয়েবল। এখন ভাই তোমরা তো ইংলিশ পড়ো তাই না? বলো তো ভাই ভেরি অর্থ কি? মনে করো আমি ভেরি অর্থ আর এগুলো কিচ্ছু দেখার দরকার নাই, তোমরা যারা বুঝতে পারছো তো বুঝতেছো, সমস্যা না, একদম পানি পানি করে দেবো। ভেরি, ভেরি অর্থ কি? বহন করা। এটা কি একটা ভার্ব। আর এটা কি অ্যাডজেক্টিভ বা নাউন। সিম্পল। এখন এই ভেরিয়েবল মানে কি? যে বহন করতে পারে বা বহন করে, ইংলিশে বলে ভেরিয়েবল। তুমি গণিতের ভাষায় বললে কি বলবো আমি এটা? চলক। হ্যাঁ চলক। এই যে যেমন এক্স ওয়াই জেড করতাম, এটাকে কি বলতাম ভাই? চলক। আর এই চলকটা কি করতো? এক্স এর মান যে কোনো কিছু হইতে পারতো, 1 2 3 4, বা ওয়াই এর মানও কি হইতে পারতো? যে কোনো কিছু হইতে পারতো। এটাই কি বলতেছি, এটাই। তাহলে কি এটা গণিতের ভাষায় কি? চলক। আর ইংলিশে বলি ভেরিয়েবল। ঠিক প্রোগ্রামিংয়েও ভেরিয়েবল আছে, বুঝতে পারছো? এই ভেরিয়েবলের মধ্যে কি করতে হয়? এরকমভাবে আমরা চাইলেই 1 2 3 4 যে কোনো কিছু রাখতে পারি। এখন বিষয়টাকে তোমাকে একদম ক্লিয়ার করার জন্য ভালোভাবে বোঝানোর চেষ্টা করতেছি। মনে করো এটা কি কি দেখতে পাচ্ছ ভাই? এটা একটা ঝুড়ি বা বাস্কেট। এখন এই যে বাস্কেটের মধ্যে আমরা কতগুলো ফল দেখতেছি, সেগুলা কি? মনে করো ভ্যালু। আর এই যে বাস্কেট যেটা এটা হচ্ছে একটা ভেরিয়েবল। কেন ভেরিয়েবল ভাই? কারণ এই যে ফলগুলো আছে সেই ফলগুলা কিসের মধ্যে? ঝুড়ির মধ্যে রাখছি। মানে কি সেটা ভ্যারি করতেছে, মানে কি এই ফলগুলা বহন করতেছে। তো আমরা বলছি তো যে বহন করতে পারে তাকে আমরা ভেরিয়েবল বলি। কি বলতেছি ভাই? যে বহন করতে পারে তাকে তো আমরা ভেরিয়েবল বলি, তাই না? কারণ সে বহন করতেছে। কি বহন করতেছে? অনেকগুলো ফল আমরা দেখতে পারতেছি যে বহন করতেছে। সুতরাং তাকে আমরা এই ঝুড়িটাকে কি বলবো ভাই? ভেরিয়েবল। আর এই যে প্রত্যেকটা ফল, সেই ফলগুলা কি এক একটা ভ্যালু বা ডাটা, যাই বলো না। বুঝতে পারছো? এখন তোমাদের বিষয়টা কি বুঝতে পারছো? ভ্যারিয়েবল কি? ভ্যারিয়েবল হচ্ছে এমন একটা জিনিস যা তোমার কি করে কোনো কিছু স্টোর করতে পারে। আর ভ্যালুটা হচ্ছে সেটার মধ্যে যেই জিনিসটা রাখতেছো, সেই বাক্সের মধ্যে যে জিনিসটা রাখতেছো সেটা হচ্ছে তোমার কি? ভ্যালু বা ডাটা। এখন এই বিষয়টা তোমাদের জন্য চাইলে আমি আরো ক্লিয়ার করে দিতে পারি। মনে করো তোমার কাছে কি আছে ভাই? ওয়েট, আচ্ছা মনে করো তোমার কাছে কিছু টিফিন বক্স আছে। কি আছে ভাই তোমার মধ্যে? কিছু ওয়েট, আচ্ছা কালার। তোমার কাছে কি, ধরো এটা একটা টিফিন বক্স, মনে করো এটা একটা টিফিন বক্স। বুঝতে পারছো? আচ্ছা আমরা আচ্ছা ধরো এটা একটা টিফিন বক্স, ঠিক আছে? আর একটা টিফিন বক্স তুমি নিলা। আচ্ছা আমি এইভাবে হাতে আঁকি। ধরো এটা একটা টিফিন বক্স, আর একটা টিফিন বক্স, আর একটা টিফিন বক্স। মানে ধরো একদম সেম সাইজের সেম কালারের তিনটা টিফিন বক্স আছে সাপোজ মনে করো। এখন টিফিন যে বক্স এটার মধ্যে রাখছো কি? চকলেট। এটার মধ্যে রাখছো কি? তোমার ধরো কলম। আবার এটার মধ্যে ধরো তোমার বাসা থেকে কি দিছে? আন্টি কিছু একটা দিয়ে দিছে। ধরো তোমার টিফিন দিছে।
ধরে নাও কি দিছে, ধরো একটা সবজি দিয়ে দিছে, তুমি নাস্তা করার জন্য কি একটা সবজি দিয়ে দিছে। এখন ভাই বলো তো, এই যে টিফিন বক্স, এগুলো আসলে কি? এইগুলো একটা ভেরিয়েবল না, যেটার মধ্যে কি বিভিন্ন কিছু রাখতে পারতেছি। এটার মধ্যে চাইলে চকলেট রাখতে পারতেছি, কলম রাখতে পারতেছি, সবজি রাখতে পারতেছি, ঠিক আছে না? তো এখন মনে করো বিষয়টা হচ্ছে, ভেরিয়েবল হচ্ছে এরকমই, ভেরিয়েবলের মধ্যে আমরা চাইলে কি কোনো একটা সংখ্যা রাখতে পারবো। সেটা হইতে পারে কি পূর্ণ সংখ্যা বা ইন্টিজার, হইতে পারে সেটা কি কোনো একটা সংখ্যা, সেন্টেন্স, যে কোনো কিছু হইতে পারে। এখন যখন তুমি একটা ভেরিয়েবল ক্রিয়েট করবে, তখন কম্পিউটারে কি একটা জায়গা ক্রিয়েট হবে, মানে কিরকম একটা বাক্স ক্রিয়েট হবে, বুঝতে পারছো? সেই বাক্সের মধ্যে তুমি চাইলে যে কোনো কিছু রাখতে পারো। সেটা হইতে পারে কি, বলছি তো যে সেটা হইতে পারে ইন্টিজার সংখ্যা, সংখ্যা, ফ্লোট হইতে পারে, সেটা স্ট্রিং হইতে পারে। স্ট্রিং কি জিনিস ভাই, একটু পরে আমরা সবগুলো পড়বো আস্তে আস্তে, এই যে ইন্টিজার কি, ফ্লোট কি, স্ট্রিং কি, সব পড়বো ভাই, একদম ধৈর্য ধরো। এখন যেটা বলতেছিলাম যে চকলেট, কলম, সবজি, এই যে জিনিসগুলা, এখন ধরো তোমার তাড়াহুড়া, তোমার কম্পিউটার তো কিছু বোঝে না। কম্পিউটার কি, কম্পিউটারকে সব বলে দিতে হয়। কম্পিউটার সব কিছু বলে দিলে সে করতে পারে, না হয় কিছুই করতে পারে না। এখন কম্পিউটারকে বললাম যে সবজির বক্সটা হলো, কম্পিউটারকে বলছে কি সবজির বাক্স হলো, কম্পিউটার তো সবজির বাক্স চিনে না। সবজির বাক্স বলতে গিয়ে মানে দেখা গেছে সবজির যে বাক্সটা, সেটা বলতে গিয়ে দেখা গেছে চকলেট, কলম, সবজি সবগুলা এলোমেলো করে ফেলতে পারে, মানে সে একদম মাথা হ্যাং মেরে পাক্কা পাইতে পারে, বুঝতে পারছো? তো এখন যদি সেটার গায়ের মধ্যে আমরা একটা স্টিকার অ্যাড করে দিতাম, যেটা হচ্ছে কি সবজি বক্স, কলম বক্স, চকলেট বক্স, আমরা যদি এটার মধ্যে একটা স্টিকার লাগাই দিই, স্টিকারে কি লেখা থাকবে, মানে ধরো এখানে একটা স্টিকার লাগাই দিলাম, স্টিকারের মধ্যে কি লেখা, চকলেট বক্স, কলম বক্স, সবজি বক্স। তখন কি কম্পিউটার সমস্যা করবে? কম্পিউটারকে যদি বলি সবজি বক্সটা আনো, তাহলে কি কম্পিউটার কি ভুল করবে? কম্পিউটার কি ভুলে চকলেট বা কলম কে নিয়ে আসবে? আসবে না, কিন্তু কম্পিউটার সবজি বক্সকে আনবে। এখন এই যে ভেরিয়েবল, তাহলে মানে কি এই ভেরিয়েবলের মধ্যে আমরা অনেক মানে কি ভ্যালু রাখতে পারি। সেক্ষেত্রে আমাদের কি উচিত যে এই প্রত্যেকটা ভেরিয়েবলকে একটা নাম দেওয়া, বুঝতে পারছো? যেন সেটাকে আমরা আইডেন্টিফাই করতে পারি, এটা হচ্ছে তোমার সবজির বক্স, এটা হচ্ছে কলম বক্স, এটা হচ্ছে চকলেট বক্স, এটা আমরা যেন আইডেন্টিফাই করতে পারি। সেই জন্য উচিত কি আমরা একটা নাম দেওয়া। তো এই নামগুলাই আমরা দিব। এই নামগুলা কিভাবে দিতে হয় তার নিয়ম কানুনও শুনবো, খুবই ইম্পর্টেন্ট, এবং সেগুলা তোমাদের কি এমসিকিউ আসতে পারে, বুঝতে পারছো? যেমন ধরো তুমি কি রাখবা, তোমার মাই রুল, মাই রুল হইতে পারে তোমার জিপিএ, জিপিএ মাই রুল। এখন বলো তো, তুমি জিপিএ ধরো তোমার 5.7 আর তোমার রুল ধরো 5, এখন দুটোটা জিনিস সেম। এখন 5 সংখ্যাটা রাখছো, এখন বুঝবা কিভাবে কোনটা কোন 5? এখন যদি তুমি লিখে দাও যে এটা হচ্ছে জিপিএ, এটা হচ্ছে মাই রুল, সেক্ষেত্রে আইডেন্টিফাই করা সহজ হবে, মানে এটা হচ্ছে তোমার জিপিএ আর এটা হচ্ছে তোমার রুল। সে এই কারণে তোমার কি করতে হবে, অবশ্যই ভেরিয়েবলের একটা নাম দিতে হবে। এই নামের মধ্যে কি রাখতে হবে, কোনো একটা ভ্যালু যদি তুমি রাখো, তাহলে সেটা হবে কি তুমি পরবর্তীতে আইডি খুঁজে বের করতে পারবে, বুঝতে পারছো? অনেক ডিটেলস মনে হয় বলছি, তোমরা আশা করি বুঝতে পারছো। এখন ভেরিয়েবলের নাম কিভাবে লিখতে হয় সেটাই আমরা শিখবো, খুবই সুন্দর। এরপরে আমরা এমসিকিউ সলভ করব, একদম পানি পানি হবে বিষয়গুলো, একদম ভালো করে ফোকাস করো। ভেরিয়েবলের নাম সবসময় একটা শব্দ হবে, স্পেস ব্যবহার করা যাবে না, চাইলে স্পেস বাদ দিয়ে আন্ডারস্কোর দিতে পারো। মানে কি বলছি, ভেরিয়েবলের নাম সবসময় একটা শব্দ হবে, দুইটা শব্দ হবে না। ধরো এই যে বললাম মাই রুল, এটা কি হয়েছে? হয় না। কেন হয়েছে? কারণ আমরা জানি ভেরিয়েবলের নাম সবসময় একটা শব্দ হতে, হয়তো বা তুমি যদি মাই দিতা তাহলে হয়তো, মাই দিলে এটার মধ্যে তুমি যে কোনো চাইলে এটা মাই একটা ভেরিয়েবল ক্রিয়েট হয়ে গেছে, এই ভেরিয়েবলের মধ্যে তুমি চাইলে যে কোনো কিছু রাখতে পারো, সেটা হতে পারে সংখ্যা, এবিসিডি বা কোনো কিছু, যে কোনো কিছু রাখতে পারো। এখন এখন ধরো মাই রুল, এখন তো দুইটা কিন্তু ক্রিয়েট হয়ে গেছে, নট একটা। তুমি যদি এটাকে কাউন্ট করো একটা হিসাবে কাউন্ট করতেছো, তাহলে সেটা ভুল, কারণ আমরা জানি ভেরিয়েবলের নামের মধ্যে স্পেস থাকে না। সেক্ষেত্রে আমরা যদি চাইলে কিভাবে করতে পারি, চাইলে আমরা একটা আন্ডারস্কোর অ্যাড করে দিতে পারি। এখন কিন্তু হয়েছে, মানে দুইটা কানেক্টেড করে দিতে পারি, নট হাইফেন। হাইফেন দেওয়া কিন্তু চলবে না, আমরা চাইলে কি আন্ডারস্কোর দিয়ে কানেক্টেড করে দিতে পারি। আবার তুমি যদি চাও, এই যে ধরো মাই, তোমার ধরো অনেকগুলো স্টুডেন্ট আছে, মাই রোল, মাই রুল 1,
2 মাই রোল। এটা কি ঠিক হয়েছে ভাই? ঠিক হয় না। কারণ কি, শুরুতে কখনো কি থাকা যাবে না, সংখ্যা থাকে যাবে না। তুমি চাইলে কি করতে পারো, আন্ডারস্কোর দিতে পারো, আন্ডারস্কোর মাই ভুল। কারণ তখন কি কম্পিউটার ভুল হিসেবে কাউন্ট করবে, কম্পিউটার সেটা বুঝতে পারবে না, কারণ এরর হিসেবে ধরবে। কারণ প্রোগ্রামিং এর মধ্যে এটা সেট করে দেওয়া আছে নিয়মের মধ্যে, বলে মানে কম্পিউটারে যে তোমার এই যে ইন্টারপ্রেটার কি করে, ইন্টারপ্রেটারের মধ্যে সবকিছু আগে থেকে বলে দেওয়া যে এই জিনিসটা এরকম হলে তুমি এটা করবা, ট্রান্সলেট 0000 এইভাবে কনভার্ট করে দিও, সবকিছু তো বলে দেওয়া, তারপর কম্পিউটার বুঝতে পারে। কিন্তু যখন শুরুতে দেখবে ধরো একটা সংখ্যা, তখন সেটা কি করবে, ধরো এটা অন দেওয়া আছে, তখন সেটা ইরর হবে, সেটা ভুল হয়ে যাবে। কম্পিউটার ইন্টারপ্রেটার সেটাকে কম্পাইল মানে তোমার ইন্টারপ্রেট করে দিতে পারবে না, সেটা 001 মানে এরকম একটা ল্যাঙ্গুয়েজেও রূপান্তর হবে না, দিন শেষে বুঝতেও পারবে না। তো সুতরাং প্রোগ্রামটা কি ইরর দেখাবে। বুঝতে পারছো? তার মানে কি, আমরা স্পেস দেওয়া যাবে না, মাই রোল নট অ্যালাউ কি মাই রোল। তুমি চাইলে আন্ডারস্কোর দিয়ে শুরু করতে পারো, আন্ডারস্কোর মাই রোল। এখন ভেরিয়েবলের প্রথম অক্ষর অবশ্যই এ থেকে জেড বা এবিসিডি অথবা আন্ডারস্কোর দিয়ে শুরু হতে হবে। আমরা অলরেডি বলে দিছি দুইটার মধ্যে কি তোমার স্পেস থাকা যাবে না, দুইটাকে কানেক্টেড করে দিতে হবে, এরকম ভাবে কানেক্টেড করে দিতে হবে, তাহলে হয়ে গেছে। তো ভেরিয়েবলের নামের শুরুতে আবার কি করা যাবে না, ভেরিয়েবলের কোনো বিশেষ চিহ্ন ব্যবহার করা যাবে না। এই যে @ $, পার্সেন্ট, এই যে এটা কি বল সাইন জন্য বলে মনে নেই আমার, অ্যাস্টারিক, আবার হাইফেন, এই সাইনগুলো কি তোমার এই ধরনের ভেরিয়েবল যে কোনো ধরনের নামই তো হতে পারে। যেমন মানুষের নাম, কত ধরনের মানুষের নাম আছে, মানুষের চেনার জন্য আমরা কি নাম দিছি, ধরো 10 জন পার্সন আছে, সেই 10 জনকে আমরা চেনার জন্য কি দিই, এক একজনের এক একটা নাম দিই, ঠিক না? ঠিক সেমভাবে যখন আমরা নামগুলো রাখবো, নামের মধ্যে এমন কিছু ওয়ার্ড প্রোগ্রামিংয়ের জন্য ইউজ করতে পারবো না যার ফলে কম্পিউটার বুঝতে না পারে। এই ধরনের শব্দ যদি বুঝতে দেও তাহলে কম্পিউটার বুঝতে পারবে না, ইরর দেখাবে। তো পাইথন একটা কেস সেনসিটিভ ভাষা। এখন বুঝাই ভাই যে কেস সেনসিটিভ জিনিসটা কি। কেস সেনসিটিভ হচ্ছে, ধরো বড় হাতের ছোট হাতের অক্ষর আলাদা হিসাবে কাউন্ট করবে। ধরো এ আর এ, এটা কি এ আর এ, এটাকে কিন্তু পাইথন যমজ ভাই হিসেবে কাউন্ট করবে না। কি করবে না? যমজ হিসেবে কাউন্ট করবে না। এই পাইথনকে দেখবে, এই পাইথন মানে এই অক্ষরটাকে আলাদা দেখবে, আর এই অক্ষরটাকে সে আলাদা হিসেবে কাউন্ট করবে, মানে দুইটা ভিন্ন মানুষ হিসেবে কাউন্ট করবে, একটা মানুষ হিসেবে কাউন্ট করবে না। পাইথন এই জিনিসটা করবে না, এইটাকে আলাদা হিসেবে কাউন্ট করবে আর এটাকে আলাদা হিসেবে কাউন্ট করবে। তো এটাই হচ্ছে তোমার কেস সেনসিটিভ বিষয়, বুঝছো? মানে প্রত্যেকটা ওয়ার্ড সে আলাদা হিসেবে কাউন্ট করবে, যদি ছোট হাতের বা বড় হাতের হয়। বুঝতে পারছো? ধরো মাই একটা ভেরিয়েবল, আবার যদি এটা বড় হাতের হয় তাহলে এটাকে আলাদা হিসাবে কাউন্ট করবে আর এটাকে আলাদা হিসাবে কাউন্ট করবে। এই প্যাচটা পাইথন লাগাবে না। পাইথনের কিওয়ার্ড বা সংরক্ষিত শব্দ ভেরিয়েবলের নাম হিসেবে ব্যবহার করা যাবে না। পাইথনের অনেকগুলো কিওয়ার্ড আছে, যেমন এই যে একটু আগে বলছিলাম যে প্রিন্ট একটা ফাংশন, এরকম যে পাইথন এই প্রিন্ট ফাংশনটা কি করে, মূলত কোনো কিছুকে শো করে। তো এরকম ভাবে যে false, true, none, and, yes, break, class, continue, if, else, except, while, return, for, global ইত্যাদি। তো এই যে কিওয়ার্ডগুলো আছে সেগুলোকে তুমি চাইলেই ভেরিয়েবল হিসেবে ইউজ করতে পারবে না, তার মধ্যে কোনো একটা ভ্যালু রাখতে পারবে না। বুঝতে পারছো? এটাকে তুমি জুরি হিসাবে বা বাস্কেট হিসাবে কাউন্ট করতে পারবে না। এটার মধ্যে চাইলে তুমি একটা কিছু যে কোনো কিছু রেখে দিতে পারবে না, এগুলো নিষিদ্ধ। এরকম ওয়ার্ড কয়টা আছে তোমাদের বইয়ে দেওয়া আছে যে 35টা। এটাকে এমসিকিউ আসে যে পাইথনে কিওয়ার্ড কত আছে, 35টা কিওয়ার্ড আছে। এই 35টা কিওয়ার্ডকে তুমি চাইলেই ইউজ করতে পারবে না ভেরিয়েবল হিসেবে। এখন এগুলো কিন্তু এমসিকিউ আসে। এই ফার্স্ট নিচের কোনটি পাইথনের সংরক্ষিত কিওয়ার্ড, এগুলো কিন্তু অবশ্যই মনে রাখবা। বুঝতে পারছো? তো ভেরিয়েবলের নামকরণগুলো আমরা আশা করি বুঝতে পারছি ইনশাল্লাহ। এখন চলো কিছু জটপট এমসিকিউ সলভ করি। জটপট এমসিকিউ শুরু থেকে আছে, নিচের কোনটি পাইথনের সঠিক ভেরিয়েবলের নাম। এখন বলো এটা কি সঠিক? হ্যাঁ, এটা সঠিক। কেন সঠিক বলো তো? সঠিক না। আসলে পাইথনের নামের শুরুতে কি কখনো সংখ্যা রাখা যাবে না, তার মানে কি এটা ভুল।
টোটাল মার্ক আমরা জানি স্পেস থাকা যাবে না, কি স্পেস নট অ্যালাউড, নট অ্যালাউড। এই যে ওকে করো, আমরা জানি @ মানে কি কোনো একটা বিশেষ সিম্বল ইউজ করা যাবে না ভেরিয়েবলের নামের মধ্যে, তার মানে কি কারেক্ট হচ্ছে এটা, কারণ এটা আন্ডারস্কোর দিয়ে দুইটা শব্দ এক করা, মানে কি শব্দটা এক হয়ে গেছে, আন্ডারস্কোর দিয়ে কানেক্টেড করে দিচ্ছে, বুঝতে পারছো? এটা সঠিক। তারপর ভেরিয়েবলের নামের প্রথম অক্ষর কোনটি হতে পারে? সংখ্যা হতে পারে না, সংখ্যা হতে পারে না, আমরা পড়ছি। বিশেষ চিহ্ন হতে পারে, বিশেষ চিহ্ন তো এলাওই নিষিদ্ধ, তার মানে এটা হইতে পারে না। আন্ডারস্কোর হাইফেন, হাইফেন কি হতে পারে? হ্যাঁ হাইফেন হতে পারে, আরে না হাইফেনও হতে না, কি হতে পারে? আন্ডারস্কোর হতে পারে, বুঝতে পারছো? নিচে কোনটি ভেরিয়েবলের নামে ব্যবহার করা যাবে না? কোনটা ব্যবহার করা যাবে না ভাই? আমরা জানি আন্ডারস্কোর ব্যবহার করা যাবে, অবশ্যই ব্যবহার করা যাবে, অবশ্যই ব্যবহার করা যাবে, যাবে না কোনটা? @ কারণ আমরা জানি এরকম সাইনগুলা ইউজ করা যায় না, বুঝতে পারছো? তার মানে এটা সঠিক। পাইথন কোন ধরনের ভাষা? কেস ইনসেনসিটিভ না, কেস সেনসিটিভ, কেস ফ্রি, কেস ইগনোর, অবশ্যই কেস সেনসিটিভ, কারণ পাইথন এ আর এ এই দুইটাকে আলাদা আলাদা হিসাবে কাউন্ট করে, এই দুইটা তার কাছে আলাদা জিনিস, নট জমজ, মানে সে কি গুলাই ফেলে না, সে এটাকে একটা হিসাবে দেখে আর এটাকে আরেকটা হিসাবে দেখে, বুঝতে পারছো? এটা হচ্ছে কেস সেনসিটিভ। এখন ভেরিয়েবলের নাম লেখার সঠিক নিয়ম কোনটি বলতো? ভেরিয়েবলের নাম লেখার সঠিক নিয়ম কোনটি? নামটি সবসময় একটা শব্দ হতে হবে, একাধিক শব্দের মাঝখানে স্পেস দেওয়া, যে কোনো প্রতীক দিয়ে নাম শুরু করা, নামের শুরুতে সংখ্যা ব্যবহার করা, তার মানে কি ইঠাও না, ইঠাও না, নামটি সবসময় একটা শব্দ হতো, হ্যাঁ এটাই কারেক্ট। এখন আমরা পরবর্তী এমসিকিউটা দেখি। ভেরিয়েবলের নামের মাঝে স্পেস থাকলে কি হবে বলতো? ভেরিয়েবলের নামের মাঝে যদি স্পেস থাকে তাহলে কি হবে? চলবে? অবশ্যই চলবে না, কারণ এটা ভুল। আউটপুট দ্বিগুণ হবে, আউটপুট দ্বিগুণ হবে না, দ্বিগুণ হবে না, কিছুই হবে না, কিছুই তো হবে না, এটাও কি সঠিক না, কারণ একটা কিছু তো হবে, হয় আউটপুট দেখাবে, না হলে কি এরর আসবে, তো এটাই এরর আসবে। এখন বলো তো নিচের কোনটি কিওয়ার্ড? এই যে আমরা এতগুলো পড়ছিলাম যে ফলস, ট্রু, এগুলো অনেক ধরনের কিওয়ার্ড আছে, এই যে আমরা পড়ছিলাম কি বলো তো, এই যে এগুলো হচ্ছে কিওয়ার্ড, ফলস, ট্রু, নান, এন্ড, এস, ব্রেক, কেস, ক্লাস, কন্টিনিউ, ইফ, এলস, এক্সেপ্ট, হোয়াইল, রিটার্ন, ফর, গ্লোবাল, এগুলো কি এক একটা কিওয়ার্ড। এখন বলো তো তাহলে কি হবে এটা? নিচের কোনটি কিওয়ার্ড? মার্ক কি কিওয়ার্ড? না। টোটাল কি কিওয়ার্ড? না। ফর, নাম্বারও কিওয়ার্ড না। আমরা জানি ফর কি, ফরের মতন কি হোয়াইল, এগুলো এক একটা কিওয়ার্ড। এগুলো হচ্ছে পাইথনের একটা ভাষা, যার এক এক কাজে ইউজ হয়, বুঝতে পারছো? তো পাইথন 3.10 ভার্সনে আনুমানিক কতটি কিওয়ার্ড আছে বলো তো? 40টা। তোমাদের বই দেওয়া আছে কয়টা? 35টা। বুঝতে পারছো? এটা মুখস্থ। পাইথন একটা কেস সেনসিটিভ ভাষা, এর মানে কি? বাংলায় কোড লেখা যায় না, এটা মোটেও না, এটা সঠিক না। একটা অত্যন্ত সংবেদনশীল ভাষা, এটা সেনসিটিভ লেখা আছে দেখে এটা সংবেদনশীল ভাষা, এরকম কিছু না, এরকমও না। সব অক্ষর ছোট হাতের হয়, এটা এরকমও না। ছোট হাতের ও বড় হাতের অক্ষর ভিন্ন হিসাবে কাউন্ট হয়। আমি বারবার বলতেছি যে এ আর এ দুইটা জিনিস আলাদা আলাদা হিসাবে থাকে। যেমন এ ধরো এবিসি আর এ বি সি, এই দুইটা কিন্তু আলাদা হিসাবে কাউন্ট করবে, কারণ কি এটা প্রথম বড় হাতের আর এই দুইটা বড় হাতের অক্ষর। আচ্ছা, এখন আমরা পরবর্তী এমসিকিউ সলভ করব। তো দেখি নিচে কোনটি পাইথনের একটা সংরক্ষিত শব্দ বলো তো? নিচের কোনটা সংরক্ষিত শব্দ? মে না, নাম্বার না, অ্যাপল না। আমরা জানি ফলস একটা কিওয়ার্ড, ফলসের মতন ট্রু, এটাও একটা কিওয়ার্ড, বুঝতে পারছো? এগুলা কি সংরক্ষিত শব্দ, এই জন্য সংরক্ষিত শব্দগুলো মাথায় রাখতে হবে। তো ভেরিয়েবলের ডেটা সংরক্ষণ করা বা এই জিনিসটা কি, এতক্ষণ আমরা কিন্তু শিখে ফেলছি, জাস্ট এখন জিনিসটাকে আবার রিভিউ করব, বুঝতো? আমরা কিন্তু শিখে ফেলছি। তো এটাকে বলে কি? অ্যাসাইনমেন্ট অপারেটর। মনে রাখবে এই জিনিসটা, অ্যাসাইনমেন্ট অপারেটর। এটা মানে এই যে সমান চিহ্নটা, সেটা কি? অ্যাসাইনমেন্ট অপারেটর। ধরো এই যে ভেরিয়েবল একটা ক্রিয়েট করলাম, এটা হচ্ছে কি? এজ।
এজ একটা ভেরিয়েবল, কারণ এজটা কি, এজের মধ্যে আমরা যে কোনো একটা বয়স রাখতে পারি, যেমন হতে পারে যার বয়স যত তত আমরা রাখতে পারি 1 2 3 4 5 6 7 8 এরকমভাবে 100 বছর তো মানুষের এখন থাকে না, ধরো তোমার বয়স কত 14 থেকে 16, তো আমরা একটা সংখ্যা রাখলাম। এটা হচ্ছে কি তোমার বয়সটা রাখলাম, আর বয়সটা কিসের মধ্যে রাখতেছি, একটা ভেরিয়েবল, এজ নামক একটা ভেরিয়েবলের মধ্যে। তো এই ভেরিয়েবল যে এই সংখ্যাটা রাখতেছি কি এই অপারেটর মানে কি ইকুয়ালটা দিয়ে, যেমন কি এজ একটা ভেরিয়েবল, এজের মধ্যে আমরা রাখতেছি কি 15, দেখতে পারো এখানে কত 17 18, যার যত ইচ্ছা। এটা কিভাবে রাখতেছো, এই যে ইকুয়াল সাইন দিয়ে রাখতেছো, মানে কি তার মানে 15 সংখ্যাটা এই এজ নামক যে একটা ভেরিয়েবল মানে একটা বাক্স ক্রিয়েট হয়েছে, সেই বাক্সটার নাম কি এজ। এই এজের মধ্যে ইকুয়াল সাইন দিয়ে তুমি এই সংখ্যাটা রাখছো, রেখে দিছো, মনে করো 15 রেখে দিছো, বুঝতে পারছো, মনে করো 15 রেখে দিছো, বুঝতে পারছো তো জিনিসটা। এখন এই যেটা হচ্ছে অ্যাসাইনমেন্ট আর ডেটা সংরক্ষণ মানে ডেটা রাখার যে প্রক্রিয়াটা, ডেটা সংরক্ষণ করা। এখন প্রোগ্রামিংয়ে ডেটা ইনপুট নেওয়া একদম সহজ। এটা এই যে আমরা কি শিখছি যে প্রিন্ট ফাংশনে কি করে, মূলত কোনো একটা কিছুকে জাস্ট এখানে যাই লেখো তাই প্রিন্ট করে দেয়। এখন মনে করো এটা তো ডিফল্ট ভাবে প্রিন্ট যদি লিখে দাও তাহলে তুমি এটা আগে থেকে জাস্ট কম্পিউটার দেখায় দিবে, কিন্তু তুমি কিছু ইনপুট নিতে পারতেছো না। এখন ইনপুট ফাংশনটা হচ্ছে কি এমন একটা ফাংশন, এটা আরেকটা ফাংশন, এটা একটা ফাংশন, এটা ফাংশন, এটা সরাসরি প্রকাশ করে দেয়, আর এটা কি করে তোমার কাছ থেকে ইনপুটটা নিবে, মানে তুমি যেটা প্রিন্ট করতে চাইতেছো সেটা তোমার কাছ থেকে ইনপুট নিবে, নিয়ে তারপর আউটপুট প্রিন্টকে দিবে, তারপর প্রিন্ট সেটা দেখাবে। কিভাবে করবে ভাই একটু লক্ষ্য করো জিনিসটা দেখে। এই ইনপুটের ভিতরে ইনপুট ফাংশনটা যখন তুমি ইউজ করো তখন সেটার মধ্যে এটার ভিতরে তুমি যা একটা মানে তোমার লেখার সুযোগ দিবে, কম্পিউটারে রান হলে তোমাকে লেখার সুযোগ দিবে, জাস্ট লেখা শেষ হলে তুমি এন্টার প্রেস করলে কি করবে জানো, এই ইনপুট ফাংশনটা ওইটার মধ্যে রেখে দিবে। এটা কেমন আমি তোমাকে জাস্ট বলে দিই, এটা কি করে মূলত কোনো একটা সংখ্যা ইনপুট নেই, কোনো কিছু ইনপুট নেই, কোনো সংখ্যা না, সেটা কি করতে পারে সংখ্যা বা অক্ষর বা ডিজিট বা যে কোনো কিছু বর্ণমালা বা সেন্টেন্স, কি করে ইনপুট নিতে পারে, বুঝতে পারছো। এটার সাথে সরাসরি তুমি ইনপুট নিতে পারবা। কেমন সেটা যখন আমরা কোড করবো তখন একটু ভালো করে বোঝার চেষ্টা করবো ইনশাল্লাহ। এটা কি করতেছে, কি বলছে যে প্রোগ্রামে ডাটা ইনপুট নেওয়া হয় এই ইনপুট ফাংশনের মাধ্যমে, জাস্ট এতটুকু তুমি শিখে রাখো। এখন ভাই এরিথমেটিক অপারেশন, এই জিনিসগুলো আসলে কি এরিথমেটিক অপারেশন, আমরা এতক্ষণে কি শিখছি ভেরিয়েবল শিখছি। যেমন তুমি ধরো এ একটা ভেরিয়েবল, এর মধ্যে কি যে অ্যাসাইনমেন্ট অপারেটরগুলো আমরা একটু আগে শিখলাম, যে অ্যাসাইনমেন্ট অপারেটরের মাধ্যমে কত রাখলাম 10 রাখলাম, তার মানে কি 10 যে সংখ্যাটা সেটা কি এর মধ্যে রাখলাম, বুঝতে পারছো। এখন ধরো বি আর একটা ভেরিয়েবল নিলাম, ভেরিয়েবল নেওয়া মানে কি একটা জায়গা ক্রিয়েট হওয়া, বুঝতে পারছো। সেই জায়গার মধ্যে আমরা কত রাখতেছি, সাপোজ মনে করো আমরা 3 রাখতেছি। এখন এরিথমেটিক অপারেশনগুলো কি আমরা জানি, এটা কি গাণিতিক অপারেশন। এরিথমেটিক চিহ্নগুলো কি কি আছে বলতো, যোগ বিয়োগ গুণ ভাগ, আর কি আছে আরেকটা চিহ্ন আছে সেটাকে বলা হয় মডুলাস। তো মডুলাস প্রোগ্রামিং এর ভাষায় মডুলাস কি কাজ করে, সেই মডুলাস অপারেটরটা কি করে তোমাদেরকে আমরা দেখাবো ইনশাআল্লাহ। এখন জিনিসটা হচ্ছে তুমি ধরো এই যে দুইটা সংখ্যা করছো না, তো নরমালি আমরা যোগ বিয়োগগুলো কেমনে করতাম, 10 যোগ 3 কত হয় 13, এইভাবে না, 10 বিয়োগ 3 কত হয় 7, 10 গুণ 3 কত হবে 30, 10 ধরো 10 ভাগ 3 কত আসবে 3.33, এরকম ভাবে সামথিং আসতেই থাকবে। এই জিনিসগুলো আমরা এইভাবে করি। এখন এই যে আমরা অ্যাসাইনমেন্ট অপারেটরের মাধ্যমে 10টাকে এর মধ্যে রাখছি আর 3টাকে ভি এর মধ্যে রাখছি, আমরা চাইলে এখন এই কাজটা কি করতে পারবো, জাস্ট এটা দিয়ে করতে পারবো। যেমন ধরো এ প্লাস বি, রেজাল্ট কত আসবে 13 আসবে, এ প্লাস বি সমান সমান কত আসবে 13 আসবে, এ মাইনাস বি সমান সমান কত আসবে 7 আসবে, এ গুণ 3 সমান সমান কত আসবে 30 আসবে, এ ডিভাইডেড বাই
বি সমান সমান কত আসবে 3.33 আসবে। বুঝতে পারছো? এখন জাস্ট এবিসি, কারণ এবিসির মধ্যে তুমি একটা মান অলরেডি অ্যাসাইনমেন্ট অফার দিয়ে মানটা রাইখে দিছো, এখন জাস্ট সেটাকে যোগ বিয়োগ গুণ ভাগ যাই করো না করতে পারবে। এখন এটা তো তোমরা শিখলাম। এখন আরেকটা কাজ আছে, এটা কি মডুলাস সাইন। এটাকে বলো আমরা তো ওই যে যুগের সাইন, এটা বিয়োগ গুণ শিখলাম। এটা গুণ, কম্পিউটারের গুণ কি, এই যে এটাকে বলে কম্পিউটারের গুণ। কম্পিউটারে কিন্তু সরাসরি এই সাইনটা তুমি এই চিহ্নটা পাবা না। বুঝতে পারছো? তো এই চিহ্নটা কাস্টিং করে কি এই গুণ, মানে কি অ্যাস্টারিস্ক যে সাইনটা আছে এটা। এখন আরেকটা সাইন আছে তোমার মডুলাস। এটাকে বলে মডুলাস। মডুলাস সাইনের বাই কাজটা কি, ধরো তুমি 10কে 3 দিয়ে মডুলাস করতেছো, এখন কত হবে রেজাল্টটা বলো তো? 3.33? না, এক্স্যাক্টলি তা হবে না। মডুলাস হচ্ছে, ধরো তুমি একটা সংখ্যাকে কি করতেছো, ধরো 3 দ্বারা 10কে ভাগ করতেছো, কয়বার যাবে? 3 বার। তাহলে লাস্টে কত থাকতেছে? 1। এই যে মডুলাস সাইনের মানেটা হচ্ছে, এটা হচ্ছে এই ভাগশেষটা দেখাবে। কি বলতেছি? ভাগশেষটা দেখাবে। সরি, এই মডুলাস সাইন হচ্ছে তোমার কি ভাগশেষটা বার করে দিবে। আর এই যে এই ভাগ যে সাইনটা, সেটা কি টোটাল ভাগ করলে যে ভাগফলটা আছে সেটা কি দেখাবে। বুঝতে পারছো? ভাগফল যে সাইনটা আছে সেটা। তো আশা করি আমরা বুঝতে পারতেছি। এখন আমরা পরবর্তীতে দেখব এখন এই জিনিসটা আসলে কাজ করে কিভাবে। তোমাকে আমি দেখাই। ধরো এ আর বি, ওখানে যদি কোড লিখি তাহলে ধরো এর মধ্যে এ, আমরা একদম কোডিং যেভাবে লেখা, কোড ধরো এটা একটা কোড লেখার জায়গা, তো কোডিং লিখলে ধরো এইভাবে লিখতে হয়। এ রাখলাম, এর মধ্যে 10 রাখলাম, বি রাখলাম, বি এর মধ্যে ধরো 3 রাখলাম। এখন তুমি চাইলে এটা সরাসরি প্রিন্ট করে দিতে পারো, প্রিন্ট a প্লাস বি। এখন কি বলতো, প্রিন্ট a প্লাস বি মানে কি? এটা কি প্রিন্ট করবে? a প্লাস বি দেখাবে নাকি তোমার যে 10 আর 3 যোগ করে দেখাবে বলো তো? অবশ্যই 10 আর 3 যোগ করলে যে যোগফল রেজাল্টটা হবে সেটা দেখাবে। কিন্তু এখন তোমাদের এমসিকিউ কুইজ, মানে তোমার ধরো উপরে ডাটাগুলো দেওয়া আছে, দিয়ে এমসিকিউ কুইজ, এমসিকিউ প্রশ্ন করলো যে নিচের কোনটা, এই যে তোমাকে বললো যে নিচের কোনটা আউটপুট হবে, কিন্তু এটা আগে দিয়ে দিছে a প্লাস বি। এইটা কিন্তু এখন আর সংখ্যা নেই, এটা কিন্তু সংখ্যা a প্লাস বি মানে কি a প্লাস আর বি যে যোগ করে দেখাবে। কিন্তু প্রিন্ট a প্লাস বি, এই যে উপরে কোটেশন দেওয়া আছে, এই কোটেশনের কারণে সেটা হয়ে গেছে কি একটা স্ট্রিং। স্ট্রিং কি জিনিস আমরা পরবর্তীতে দেখবো, সমস্যা নেই। তবে এটা হয়ে গেছে কি স্ট্রিং, মানে কি এটা আউটপুট দেখাবে কি জানো? তোমাদের যে কম্পিউটার স্ক্রিনে দেখাবে কি তোমার a প্লাস বি। কেন দেখাবে? কারণ এটা সিঙ্গেল কোটেশন বা ডাবল কোটেশনের ভিতরে থাকলে যা থাকে তাই দেখাবে। বুঝতে পারছো? আর যদি সিঙ্গেল কোটেশন বা ডাবল কোটেশন না থাকে, ধরো এ আর বি এটা দুইটা একটা সংখ্যা, এখন কিন্তু সংখ্যা, কারণ এর মধ্যে কত রাখছো 10, বি এর মধ্যে রাখছো 3, দুইটা সংখ্যা জাস্ট যোগ করে এটা আউটপুট কত দেখাবে? এটা 13 দেখাবে। সিমিলারলি তুমি যদি এখানে মাইনাস চিহ্ন দাও তাহলে কত 7 দেখাবে, উত্তর কত আউটপুট এরকম 7 দেখাবে। যদি গুণ দাও তাহলে 30 দেখাবে। আর যদি তোমার ভাগ দাও তাহলে কি হবে 3.33 সামথিং। আর যদি সেটাকে মডুলাস করো, মানে কি প্রিন্ট, ধরো এটা এখানে লিখি প্রিন্ট এ মডুলাস বি, মানে একে বি দ্বারা তুমি যদি ভাগ করো তাহলে কি সেটার যে তোমার কি হয়, সেটার যে ভাগশেষ সেটাই উত্তর করবে। এখন এটার ভাগশেষ কত বলো তো? ভাগশেষ আমরা জানি 1, এই যে 1, তার মানে কি যে কম্পিউটার যে স্ক্রিন, সেই স্ক্রিনে কত দেখাবে? আমরা 1 দেখতে পাবো। বুঝতে পারছো? কম্পিউটার স্ক্রিনে কি দেখতে পাবো আমরা? 1। এখন মনে করো যে 11কে যদি তোমার ধরো 2 দ্বারা ভাগ করি তাহলে কি 5 বার যায়, মানে কি ভাগফল কত? 5। আমরা জানি ভাগ করলে যে ভাগফল কত হবে? 5 হবে। আর ভাগশেষ কত হবে? 1 হবে। বুঝতে পারছো? ভাগশেষ কত হবে? 1। তাহলে এই যে a যদি তোমার 11 হয় আর 2 যদি b হয় তাহলে কত ভাগশেষ? এটা কত? একই থাকবে, কারণ ভাগশেষ কত থাকে? 1। বুঝতে পারছো জিনিসটা? এরিথমেটিক অপারেশনগুলো বুঝতে পারছো? যোগ বিয়োগ গুণ ভাগ মডুলাসের কাজ। আর প্রিন্টের ভিতরে যদি সরাসরি এইভাবে থাকে, ধরো এর মধ্যে একটা সংখ্যা রাখছো, বি এর মধ্যে একটা সংখ্যা রাখছো, এরকম এক্স ওয়াই জেড হইতে পারে, যাই হোক না কেন, এটা যদি এইভাবে হয় তাহলে কি প্রিন্ট এটা করলে ওই অপারেশনটা করে দিবে। আর যদি এই যে এই সিঙ্গেল কোটেশন বা ডাবল কোটেশনের ভিতরে থাকে তাহলে সিঙ্গেল কোটেশন বা ডাবল কোটেশনের ভিতরে যা থাকে তাই শো করবে। বুঝতে পারছো?
এটা কি তোমার একটা এক্সাম্পল দিয়ে দেখাবো? সাপোজ মনে করো আমি একটা এক্সাম্পল দিয়ে দেখাই, a is equal to 5, b is equal to ধরো 3, বুঝতে পারছো? এখন আমরা প্রিন্ট a plus b দিলাম, তাহলে এটা কি করবে বলো তো? ধরো এটা আসলে প্রিন্ট করবে কি, প্রিন্ট করে দেখাবে কত, দুইটা যোগফল কত হবে 8। আর এটা কি প্রিন্ট করবে বলো তো ভাই? প্রিন্ট এটা কি প্রিন্ট করবে? এটা আসলে প্রিন্ট করবে জানো কি? এটা কিন্তু আর যোগ করে দেখাবে না এই দুইটা, এটা কারণ এই যে সিঙ্গেল কোটেশন বা ডাবল কোটেশনের ভিতরে আছে। তুমি যে সিঙ্গেল কোটেশন দেবো নাকি একটা সাইন, এই দিক দিয়ে একটা এই দিক দিয়ে একটা, তো ডাবল কোটেশন দেবো মানে দুইটা। তো এটা কি দেখাবে বলো তো? a plus b, মানে সরাসরি a plus b যে জিনিসটা এটাই দেখাবে। এখন এখানে তুমি যদি এইভাবে লেখো প্রিন্ট a plus b is equal, তারপর ধর একটা কমা দিলা, তারপর কত a plus b টা লিখে দিলা। এখন কি হবে বলো তো? এখন কি রকম কম্পিউটার দেখাবে? এখন দেখাবে এই যে এরকম। এটা ধর একটা কম্পিউটার, এটা তুমি রান করো, ওই যে কোডটা লিখে তুমি যদি রান করো তাহলে কম্পিউটার দেখাবে a plus b ইকুয়াল, এখন যোগ করলে কত হবে? a plus b যোগ করলে কত হবে? 8। a plus b 8। ক্লিয়ার? বিষয়গুলো ক্লিয়ার হয়েছে? a plus b মানে 8। আর এই যে এই চিহ্নের ভিতরে থাকলে যা চিহ্নের ভিতরে যা থাকে তাই শো করবে। আর এই যে প্রিন্ট, এই চিহ্নের ভিতরে দিলাম ইজ ইকুয়াল টু, এই চিহ্নের ভিতরে a plus b ইকুয়াল দিলাম, এই যে ইকুয়াল পর্যন্ত লিখলো, তারপর যোগ করে জাস্ট দেখাই দিবে। বুঝতে পারছো গাণিতিক অপারেশনগুলো? এখান থেকে এমসিকিউ মাস্ট আসে, তোমরা 100% ইনশাআল্লাহ পারবা। এখন রিলেশনাল অপারেটরগুলো আমরা দেখি। রিলেশনাল অপারেটর মানে কি? তুলনা। কি বলতেছি? এই দুষ্ট পোলাপান, কি বলতেছি? রিলেশন মানে রিলেশন না, সম্পর্ক, ওয়ান কাইন্ড অফ সম্পর্কের মধ্যে তুলনা চলবে আর কি। এখন আসলে জিনিসটা কি? সমান সমান কিনা, কম বেশি কিনা, এগুলো তুমি আমাকে সময় বেশি দিচ্ছ না আমি তুমি সে সময় বেশি দিচ্ছে, বা সে সময় বেশি দিচ্ছে নাকি তুমি তাকে সময় বেশি দিচ্ছ, এই ধরনের তুলনায় এখন আমরা করবো, শিখবো। বুঝতে পারছো? এই যে একটু আগে বলছিলাম কি অ্যাসাইন অপারেটর কি, এই ইকুয়ালটাকে আসলে অ্যাসাইন অপারেটর। আর এই যে এখন এই যে আমরা শিখবো ইকুয়াল মানে কি, এইটা হচ্ছে ওইটা না, ওইটা দ্বারা কোনো একটা সংখ্যার মধ্যে কি কোনো একটা ভেরিয়েবলের মধ্যে সংখ্যা রাখা হয়, জাস্ট একটা সিঙ্গেল যে সমান চিহ্ন আছে এই যে এটা কি করে মূলত একটা ভেরিয়েবলের মধ্যে একটা সংখ্যা বা কোনো কিছু একটা ডাটা রাখে, কিন্তু এখানে এটার দ্বারা কি তুলনা করা হয়। ডাবল যদি তাকে এই দুইটার পার্থক্য জানতে হবে, এমসিকিউ আসে। এটা হচ্ছে ইকুয়াল টু সাইন, বুঝতে পারছো? এটা হচ্ছে ইকুয়াল টু অপারেটর। সেটা কি করে মূলত দুইটার মান সমান কিনা তা তুলনা করে। বুঝতে পারছো? যেমন 5 ইকুয়াল 5 মানে কি বলতো? এটা সত্য না মিথ্যা? এটার কাজ হচ্ছে সত্য না মিথ্যা, জাস্ট তুলনা করবো। এই যে ইকুয়াল মানে 5 আর 5 সত্য, এটা কি বলতো সত্য? হ্যাঁ সত্য, কারণ 5 আর ইকুয়াল 5 আর 5 তো 5ই, মানে 5 আর 5 তো দুইটা যদি তুলনা করো, ধরো একটা পাল্লা, এদিক দিয়ে রাখছো 5 কেজি, এদিক দিয়ে রাখছো 5 কেজি, তাহলে এটা কি সত্য না মিথ্যা হবে? মানে 5 কেজি 5 কেজি সমান না? সমান যেহেতু তার মানে সত্য। আর ধরো এই দিক দিয়ে 6 কেজি আর এদিক দিয়ে কি 5 কেজি, তাহলে কি এটা সত্য? সত্য না। ধরো 5 ইকুয়াল 6, এটা কি সত্য না? সত্য না। তার মানে কি তখন হয়ে যাবে এটা কি ফলস, এটা সত্য থাকলো না। বুঝতে পারছো? 5 ইকুয়াল 5 মানে কি এটা সত্য, এটা মিথ্যা না। তার মানে কি এটা রেজাল্ট কি হবে? সত্য। এই জিনিসটাই, আর কিচ্ছু না, এটা জাস্ট তুলনা করবে। নট ইকুয়াল মানে কি এই দিক দিয়ে একটা কিছু থাকবে, এই দিক দিয়ে থাকবে, দুইটা জিনিস সমান হবে না, এটা আগে থেকে আমি বলে দিছি। এটা যদি সত্য হয় তাহলে সত্য, না হলে মিথ্যা। জিনিসটা হচ্ছে নট ইকুয়াল সাইন হচ্ছে এটা দুইটি মান সমান না হলে ট্রু রিটার্ন করবে, কারণ যেহেতু নট ইকুয়াল বলেই দেওয়া আছে, তার মানে দুইটা যদি সমান না হয় তাহলে সত্য, না হলে মিথ্যা। যেমন 5 আর 10 দুইটা কি নট ইকুয়াল মানে সমান না? হ্যাঁ দিয়ে তো আসলে 5 আর 10 কোনো সমানই হতে পারে না। 5 আর 10 কি সমান? তুমি কি মেনে নিবা? ধরো দুজন একসাথে সমান কাজ করছো, তোমাকে দিছি 5 টাকা, তাকে দিছি 10 টাকা, তুমি কি মেনে নিবা দুটা জিনিস সমান না? তো বললাই দিছি, সেক্ষেত্রে এটার উত্তর কি ট্রু? হ্যাঁ ঠিকই আছে, এটা ঠিকই বলছে। এখন যদি এমন হয়তো যে 10 নট ইকুয়াল
10, তাহলে কি সেটা সত্য হইতো? তাহলে কি কন্ডিশন মানতো নট ইকুয়াল? মানে কি বলেই দেওয়া আছে যে সমান না, এটা তো আসলে মানে কি উল্টা হয়ে গেছে বিষয়টা। 5 আর না 10 আর 10 তো সমান, নট ইকুয়াল না, মানে কি অসমান না। সেক্ষেত্রে এটা কি হবে? এটা হবে ফলস। বুঝতে পারছো? একদম পানি পানি। তোমরা এই স্লাইড, আমাদের স্লাইডটা আমাদের ডেসক্রিপশন বক্সে দিয়ে দেওয়া হবে, তোমরা অবশ্যই দেখতে পাবে। আর এটা কি আমাদের এফআরবি ফাইনাল রিভিশন ব্যাচ 2026 চলতেছে পাঠশালায়। তোমরা যারা আমাদের যে, এটা তো তোমাকে আমাদের এখন থিওরিটিক্যাল আলোচনা করতেছি, এমসিকিউ এর জন্য এটাই যথেষ্ট। তো আমরা তো এমসিকিউ সলভ করব, কিন্তু আমাদের যে পেইড কোর্সের মধ্যে আরও কি করতেছি, জাস্ট একদম কোড করে করে কম্পিউটারের মধ্যে একদম কোড করে করে দেখা দিচ্ছি। বুঝতে পারছো? কোড করে করে রান করে একদম দেখা দিচ্ছি প্র্যাকটিক্যালি কীরকম হইতেছে। এখন গ্রেটার দেন, বাম পাশের মান ডান পাশের মানের চেয়ে বড় হলে সত্য। মানে এই গ্রেটার দেন মান কি, সেটা আসলে যদি বড় হয় তাহলে সত্য, না হলে কি মিথ্যা। যেমন 10 5 থেকে বড়, এটা কি সত্য না মিথ্যা? সত্য। হ্যাঁ, দেখছো? ঠিক সেমটা এটা হচ্ছে কি লেস দেন 5 10 থেকে ছোট, এটা কি সত্য না মিথ্যা? সত্য। যদি বলি যে 5 বড় কি 10 থেকে, এটা কি সত্য? এটা সত্য না ভাই, এটা কি মিথ্যা। তার মানে কি রেজাল্ট হবে এটা ফলস, এটা সত্য রইল না। এখন দেখো তো, লক্ষ্য করো, গ্রেটার দেন অর ইকুয়াল টু। গ্রেটার দেন অর ইকুয়াল মানে কি, বাম পাশের মান ডান পাশের মানের চেয়ে বড় বা সমান হলে ট্রু রিটার্ন করবে। মানে 10 গ্রেটার দেন ইকুয়াল 10, 10 গ্রেটার দেন ইকুয়াল 10, এটা কি সত্য না সত্য? মিথ্যা বলো তো? সত্য। কারণ এখানে অর আছে। অর মানে কি, তোমরা গণিতে পড়ছো না? তোমাদের সেট ফাংশনের মধ্যে নিশ্চয়ই পড়ছো যে অর মানে কি। আর এন্ড আর অরের পার্থক্যটা কিন্তু বুঝতে পারছো। অথবা এবং এই যে ইউনিয়ন অফ কি বলে এটাকে, তোমরা এই চিহ্নগুলো পড়ছো না? যেমন এ বি, হ্যাঁ এটা তো পড়ছো নিশ্চয়ই। এটা মানে কি, যেগুলো কমন, এই সাইনের দ্বারা কি বোঝায়, যেগুলো কমন সেগুলো তোমার আউটপুট হবে। আর এটার দ্বারা কি সবই আউটপুট, এর মধ্যে যে এলিমেন্টগুলো আছে, বি এর মধ্যে যে এলিমেন্টগুলো আছে সবগুলাই হবে। ঠিক সেম ভাবে এখানে আর কি 10 আর 10, এটা কি গ্রেটার দেন? যেহেতু গ্রেটার দেন না, ধরো এটা গ্রেটার দেন হয়েছে না, কিন্তু ইকুয়াল তো আছে, 10 আর 10 সমান, সেক্ষেত্রে এটা আউটপুট কি ট্রু। যদি হয়তো এরকম 9 গ্রেটার দেন ইকুয়াল 10, এটা কি সত্য না মিথ্যা বলো তো? প্রথমত এটা বড় না, 9 কি 10 থেকে বড়? বড়ই না, তার মানে এটা মিথ্যা হয়ে গেছে। 9 10 থেকে বড় না, সমান না, তার মানে এটা মিথ্যা। কিন্তু 10 10 থেকে বড় না বাট সমান, সেক্ষেত্রে এটা সত্য। বুঝতে পারছো? ঠিক সিমিলারলি 5 10 ছোট, 5 কি 10 থেকে ছোট? হ্যাঁ ছোট, সত্য। কারণ 5 যেহেতু 10 থেকে বড় না, 5 যেহেতু 10 সমান না কিন্তু ছোট, তার মানে এটা সত্য। বুঝতে পারছো? এটাই, আর কিচ্ছু না। এটা জাস্ট একটা কন্ডিশন, সেই কন্ডিশনগুলো এটা তো তোমরা গণিতে পড়ছোই, জাস্ট এটাই। মানে এটা সত্য হইলে ট্রু আর মিথ্যা হইলে ফলস, আর কিচ্ছু না। জাস্ট এখন আমরা এমসিকিউ বলো, নিচে কোন অপারেটরটি সমান বোঝায়? বলো এটা প্রথমত ভুল। কারণ কি, এটা হচ্ছে অ্যাসাইনমেন্ট অপারেটর। এটা কি, একটা ভ্যালু, ধরো একটা ভেরিয়েবল ক্রিয়েট করলাম, সেই ভেরিয়েবলের মধ্যে কি একটা মান রাখে কি এই অ্যাসাইনমেন্ট অপারেটরের মাধ্যমে, সেটার মধ্যে মানটা রাখতে হয়। তার মানে এটা মিথ্যা, এটাই সত্য। আর বাকিগুলো তো সমান অপারেটর না, কারণ এটা হচ্ছে নট ইকুয়াল, মানে কি অসমান। এটা হচ্ছে কি লেস দেন ইকুয়াল। বুঝতে পারছো? নিচে কোন অপারেটর দিয়ে ভেরিয়েবলে ডাটা অ্যাসাইন করতে হয়? এখন এই যে হয়ে গেছে, এটা দ্বারা তো তুলনা করা হয়, তার মানে কি এটা সত্য না, এটাই সত্য। বুঝতে পারছো? কারণ আমরা জানি কোনো একটা ভেরিয়েবলের মধ্যে, ধরো সাপোজ বি একটা ভেরিয়েবল, এটার মধ্যে কোনো একটা ভ্যালু রাখা যায়, সেটা কিসের মাধ্যমে রাখতে হয়? ইকুয়াল সাইন দ্বারা রাখতে হয়। বুঝতে পারছো? তার মানে এটা সত্য। আবার বললাম। এখন 5 নট ইকুয়াল 3 এক্সপ্রেশনটির আউটপুট কি হবে বলো তো? বলো, এটা কি সত্য না মিথ্যা? বলো, এই বলো, ভালো করে বলবা, এটা কি সত্য না মিথ্যা? বলো সত্য। কেন সত্য? কারণ বলেই দেওয়া আছে এটা নট ইকুয়াল। 5 আর 3 যদি বলতো সমান, তাহলে সেটা মিথ্যা হইতো, কারণ 5 আর 3 কোনো সমান হতে পারে না। এখন 5 আর 3 বলেই দেওয়া আছে যে নট ইকুয়াল, মানে এটা দুইটা সমান না, তার মানে কি হ্যাঁ সত্যই তো, এটা সত্য। তার মানে এটা ট্রু। নিচে কোন এক্সপ্রেশনটি ফলস রিটার্ন করবে? বলো, নিচের কোন এক্সপ্রেশনটি ফলস রিটার্ন করবে? হ্যাঁ এটা তো তোমার সত্য,
এটাও সত্য, মানে আমি দেখাইতেছি বলতে তোমার এটা কিন্তু সঠিক দেখাইতেছি না, মানে সঠিক বলতে যে মানে যেটা এমসিকিউ উত্তর সেটা না। 8 আর 8 এটাও সত্য। 6 নট ইকুয়াল, এটা কি সত্য? এটা উত্তর হবে কি এটা। নিচে কোন এক্সপ্রেশনটি ফলস রিটার্ন করবে, কারণ 6 আর 6 সমান, এটা তো নট ইকুয়াল বললে তো হবে না, এটা সমান। এটা যদি বলতো যে 6 আর 6 তাহলে এটা এক্সপ্রেশন ঠিক ছিল, কিন্তু এটা হয়ে যাচ্ছে কি এখন ফলস, কারণ এই দুইটা সমান। বুঝতে পারছো? এই দুইটা কি সমান, সেক্ষেত্রে ফলস রিটার্ন করবে, কারণ এই দুইটা সমান। এটা কি ট্রু আর এটা মিথ্যা। এখন 7 লেস দেন ইকুয়াল 7 এর ফলাফল কি বলতো, কি হবে? 7 কি 7 এর থেকে ছোট? ছোট না, কিন্তু সমান, তার মানে এটা সত্য, এটা সত্য। নিচে কোন অপারেটরটি সমান নয় বোঝায়? হ্যাঁ, সমান নয় বোঝায় বলো তো কোনটা? এটা তো সমান, মানে এটা হচ্ছে অ্যাসাইনমেন্ট অপারেটর, আমরা জানি। এটা হচ্ছে কি রিলেশনাল এই অপারেটর, মানে সমান সমান, দুটো কি সমান কিনা সেটা ইকুয়াল অপারেটর বলে এটাকে। আর এটা কি, এটা তো কোনো সাইন নেই না। আর এটা হচ্ছে, তাহলে এটাই হচ্ছে এটা সঠিক উত্তর, বুঝছো? এই ঘ হচ্ছে সঠিক উত্তর। যদি a ইকুয়াল 4 এবং b ইকুয়াল 9 হয় তাহলে a গ্রেটার দেন b এর ফল কি হবে কত? বলতেছি কি a ইকুয়াল 4 b ইকুয়াল 9, এখন তুলনাটা করছে কি a গ্রেটার দেন b। এখন বলতো a কি b থেকে বড়? a এর মান হচ্ছে কত? 4, b এর মান 9, তখন কি বলতো 9 থেকে কি স্যার বড়? 9 থেকে স্যার বড়, তার মানে কি এটা ফলস, এটা সত্য না। নিচের কোনটি লেস দেন অপারেটর বলতো? নিচের কোনটি লেস দেন অপারেটর? আমরা জানি লেস দেন এটা হচ্ছে গ্রেটার দেন, কারণ গ্রেটার দেন মনে রাখা কিভাবে? এই যে ডান হাত কি একটু পাওয়ার বেশি লাগে ম্যাক্সিমাম, এই তাহলে ওই যে ডান হাতের যে বাঁকাটা এটা হচ্ছে কি গ্রেটার দেন সাইন, আর বাম হাত লেস দেন সাইন, এই যে লেস দেন সাইন, আর ডান হাত এই যে গ্রেটার দেন সাইন। এখন বলতেছে লেস দেন, তার মানে এটা সত্য, এটা মিথ্যা। বুঝতে পারছো? tan ইকুয়াল 5, আচ্ছা এটা এক্সপোনেনশিয়াল সত্য না মিথ্যা বলো তো? 10 কি 5 এর সমান? সমান না, তার মানে এটা মিথ্যা কথা। নিচে কোনটি রিলেশনাল অপারেটর নয়? আমরা জানি রিলেশনাল অপারেটর কি, এই যে তুলনা করে, এটা দ্বারা একটা তুলনা করে, এ বড় মানে কোন বড় কিনা এটা দ্বারা তুলনা করে, ইকুয়াল এটা দ্বারা তুলনা করে, তার মানে কি এটা হচ্ছে কি রিলেশনাল অপারেটর না। আমরা জানি এটা কি এরিথমেটিক অপারেটর। কি এরিথমেটিক অপারেটর। এরিথমেটিক অপারেটর ভাই কি কি আছে আরো? প্লাস, মাইনাস, গুণ, ভাগ, মডুলাস, এগুলা কি সব এরিথমেটিক অপারেটর, আর এইগুলা সব রিলেশনাল অপারেটর। বুঝতে পারছো?